এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। 3 জিম্বির বিনিময়ে আজ 369 ফিলিস্তিনির মুক্তি দিবে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউক্রেনে টিকে থাকার সম্ভাবনা কম জানিয়েছেন জেলেনস্কি। মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাব নিকাশ করছে ট্রাম্প প্রশাসন, জানিয়েছেন এরদোয়ান। ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রে রুশ ড্রোন হামলার অভিযোগ। সংঘাত কবলিত কঙ্গোতে 3.5 লাখ মানুষ আশ্রয়হীন, জানিয়েছেন জাতিসংঘ। মণিপুরে কেন রাষ্ট্রপতি শাসন জারি করা হলো? 3 জিম্বির বিনিময়ে আজ 369 ফিলিস্তিনির মুক্তি দিবে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ শনিবার আরও 369 জন কারাবন্দীকে মুক্তি দিচ্ছে ইসরায়েলের সরকার। বিনিময়ে 3 ইসরায়েলি জিম্বিকে মুক্তি দিচ্ছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। শনিবার 15 ফেব্রুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরি ও তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলো এজেন্সি এ খবর জানিয়েছে। সংবাদ মাধ্যম দুটি জানায় হামাসের সামরিক বিভাগ আল কাসিম ব্রিগেড এবং সহায়তা প্রদানকারী সংস্থা প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স মিডিয়া অফিস পৃথক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। প্রিজনার্স মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়েছে, শনিবার মুক্তির অপেক্ষা থাকা কারাবন্দীদের মধ্যে 333 জনই গাজার বাসিন্দা। 2023 সালের অক্টোবরে গাজার ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান শুরুর পর বিভিন্ন সময় গ্রেফতার করা হয়েছিল তাদের। বাকি 34 জন যাবজ্জীবন কারাবাসের সাজাপ্রাপ্ত। এই 369 জন ফিলিস্তিনি কারাবন্দির বিনিময়ে যে 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি পাচ্ছেন, আজ তাদের নাম গতকালই ইসরায়েলি সরকারের কাছে পাঠাচ্ছে হামাস। 2023 সালে ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়ে যে 2.5 শতাধিক মানুষকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে এসেছিল হামাস, তাদের মধ্যে এরাও ছিলেন। যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউক্রেনে টিকে থাকার সম্ভাবনা কম, জানিয়েছেন জেলেনস্কি। রাশিয়ার আক্রমণের মুখে মার্কিন সহায়তা ছাড়া ইউক্রেনে টিকে থাকার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসির মিট ক্রিস্টেন ওয়েলকার শীর্ষক অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ভলোদিমির জেলেনস্কি এই কথা বলেন। জেলেনস্কির সাক্ষাৎকারে একটি ছোট অংশ গতকাল শুক্রবার প্রকাশ করা হয়েছে। পুরো অনুষ্ঠান আগামীকাল রোববার সম্প্রচার করা হবে। মার্কিন সহায়তা পাওয়া না পাওয়ার পরিণতি সম্পর্কে বলতে গিয়ে সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, সম্ভবত এটি খুব কঠিন হতে পারে। অবশ্যই প্রতিটি কঠিন পরিস্থিতি একটি সুযোগ এনে দেয়, কিন্তু আমাদের সেই সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকার সম্ভাবনা বেশ কম। জেলেনস্কি এমন এক সময় এ কথা বললেন যখন এই সপ্তাহের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে তার ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাব নিকাশ করেছে ট্রাম্প প্রশাসন, জানিয়েছেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্য সম্পর্কে ভুল হিসাব নিকাশ করেছে এবং এটি সংঘাতকে আরও বাড়িয়ে তুলবে। গাজা উপত্যকা থেকে 20 লাখের বেশি ফিলিস্তিনকে বিতাড়িত করা অঞ্চলের উপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ দাবি এবং দেশটিকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরায় পরিণত করা ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তুরস্ক। গাজায় ইসরায়েলের হামাসকে গণহত্যার শামিল আখ্যা দিয়ে ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তানে সফর শেষে দেশে ফেরার পথে ফেরার ফ্লাইটে সাংবাদিকদের এরদোয়ান বলেন, দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল সম্পর্কে ভুল হিসাব করেছে। এ অঞ্চলের ইতিহাস মূল্যবোধ এবং সঞ্চয়কে উপেক্ষা করে এমন দৃষ্টিভঙ্গিতে জড়িত হওয়া উচিত নয়। এরদোগান বলেন, তিনি আশা করেছেন ট্রাম্প নতুন সংঘাত সৃষ্টির পরিবর্তে শান্তির জন্য পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন, যা তিনি নির্বাচনের সময় দিয়েছিলেন। ইউক্রেনের চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে উচ্চমাত্রার বিস্ফোরক ওয়ারহেড বহনকারী একটি রুশ ড্রোন হামলা এনেছে বলে খবর পাওয়া গেছে, তবে রাশিয়া অভিযোগ অস্বীকার করেছে। আল জাজিরা জানিয়েছে, ইউক্রেন যুদ্ধকে আলোচ্য সূচির অন্যতম প্রধান বিষয় হিসেবে তুলে ধরে জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বিশ্ব নেতা ও কূটনীতিকরা জড়ো হওয়ার সময় এ হামলার ঘটনা ঘটল। শুক্রবার 14 ফেব্রুয়ারি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ড্রোন হামলায় প্রতিরক্ষামূলক কন্টেনমেন্ট শেল্টারটি উল্লেখযোগ্যভাবে
ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন ছড়িয়ে পড়লেও নিভিয়ে ফেলা হয়েছে। হামলার পর জেলেনস্কি ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে ওই স্থানে তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তারা ৭৩টি ড্রোন ভূপাতিত করেছে এবং ৫৮টি ড্রোন তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি। সংঘাত কবলিত কঙ্গোতে ৩.৫ লাখ মানুষ আশ্রয়হীন জানিয়েছেন জাতিসংঘ। কঙ্গোর পূর্ব অঞ্চলে দ্রুত অবনতিশীল পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি সংস্থাটি বলেছে সংঘাতের ফলে প্রায় ৩.৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের মাথার উপর ছাদ নেই। রুয়ান্ডা সমর্থিত M23 বিদ্রোহীরা গত মাসে কঙ্গোর পূর্ব অঞ্চলের বৃহত্তম শহর গোমা দখল করে নেয়। তারা এখন দক্ষিণের দিকে অগ্রসর হচ্ছে। UNHCR এর মুখপাত্র ইউজির বিয়ন সাংবাদিকদের বলেন, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত প্রায় ৩.৫ লাখ মানুষের কোনো আশ্রয় নেই, কেননা তাদের অস্থায়ী শিবিরগুলো ধ্বংস হয়ে গেছে বা অবিস্ফোরিত গোলাবারুদ তাদের ঘরে ফিরাকে অনিরাপদ করে তুলেছে। UNHCR জানিয়েছে গোমার প্রায় ৭০% শরণার্থী শিবির ধ্বংস হয়ে গেছে এবং মিনুভাই অন্যান্য শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। লাখ লাখ মানুষ এখন গির্জা ও হাসপাতাল সহ অস্থায়ী আবাসনে বসবাস করছে। সংস্থাটি কঙ্গোতে অপরাধ বৃদ্ধির কথাও জানিয়েছে। সেই সঙ্গে লড়াইয়ের মধ্যে রোগ বিস্তারেরও ব্যাপক ঝুঁকি বাড়ছে বলে জানানো হয়েছে। এদিকে কঙ্গোর পূর্ব অঞ্চলের কয়েকটি গ্রামে কোরিকো মিলিশিয়ার হামলায় ৮০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে জাতিসংঘ শান্তি রক্ষা মিশন মনসকো। ভূমি ও সম্পদ নিয়ে লড়াইরত অনেক মিলিশিয়ার মধ্যে অন্যতম কোরিকো প্রায় বাস্তুচ্যুত শিবিরগুলিতে হামলা চালায়। মণিপুরে কেন রাষ্ট্রপতির শাসন জারি করা হলো? ভারতের পূর্ব অঞ্চলীয় মণিপুর রাজ্য ক্ষমতাসীন বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও সরকার গঠন না করে রাষ্ট্রপতি শাসন জারি করেছে মোদী সরকার। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, মণিপুরে বিধানসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা আছে। কেন্দ্রীয় বিজেপি সরকার তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করার পর শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। ডয়েচে ভেলে বলেছে, এমন নয় যে বিজেপি সরকার গঠন করার চেষ্টা করেনি। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব দলের সংসদ সদস্য সম্বিত পাত্রকে দায়িত্ব নিয়েছিলেন মণিপুরের সরকার গঠনের বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। সম্বিত পাত্র একাধিকবার বিধায়কদের সঙ্গে আলোচনা করেছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর নাম নিয়ে কোনো মতৈক্য হয়নি, তাই রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মণিপুরে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে রাজ্যের সরকার সংবিধান অনুসারে কাজ করতে পারছে না। জনজাতিদের দল ATLF এর নেতা কিনজা ভুয়া লংচ বলেছেন,